জেলা শাসককে চূড়ান্তভাবে হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে। আন্দোলনের আমার কথা বললেন, সংগঠিত করার কথা বললেন, কি বার্তা দেবেন আজকে? বার্তা তো আপনাদের সামনে প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে বার্তা দিলাম যে হলদিয়া শ্রমিকের স্বার্থ রক্ষার জন্য, শ্রমিকের ন্যায্য দাবি পাইয়ে দেওয়ার জন্য, শ্রমিকের স্বার্থে যে ধরনের আন্দোলন প্রয়োজন হয়, আমরা তো কোনো অগণতান্ত্রিক কাজ করতে পারি না, গণতান্ত্রিক পদ্ধতিতে সেই আন্দোলনে আমরা ভারতীয় মজদুর সংঘের নেতৃত্বে আমরা কাজ করব। পুরনো পরিচয়, আপনি যে সাংসদ ছিলেন, ভুলে যান। আমি হলদিয়ারই একজন এলাকার জনপ্রতিনিধি ছিলাম। জনপ্রতিনিধি থাকা তার একটা কর্তব্য থাকে, অতীত হয়ে যাওয়ার পরে তারও কর্তব্য থাকে। সে কর্তব্যের বিধায় হলদিয়ার মানুষ যে আশীর্বাদ আমাকে বারে বারে করেছেন, সেটা যদি আমি ভুলে যাই, এটা অকৃতজ্ঞ হিসেবে গণ্য হবে। অতএব আমার দ্বিতীয় কোনো বক্তব্য নেই। আমি হলদিয়ার শ্রমিকদের সাথে আছি, সাধারণ মানুষের সাথে আছি, আগামী দিনেও থাকবো। রিপোর্ট দিয়েছে, সেখানে একটা সুপারিশপত্র আপনার তরফ থেকে গিয়েছিল নিয়োগ দুর্নীতি প্রাথমিকের ক্ষেত্রে। এই বিষয়টা সম্পূর্ণ বিষয়টা মহামান্য উচ্চ আদালতের তত্ত্বাবধানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা করছে। যা বলার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাই বলবে। জগন্নাথ চট্টোপাধ্যায়কে গতকাল আপনি একটা আইনি নোটিশ পাঠিয়েছেন ফেসবুক পোস্টে, এই বিষয়টা ব্যক্তি জগন্নাথ চট্টোপাধ্যায় একটা কথা লিখেছিলেন, যেটা আমার মনে হয়েছে আমার সম্মানহানি হয়েছে। আমি আইনি নোটিশ দিয়েছিলাম আমার আইনজীবীর পক্ষ থেকে। উনি তার শুভবুদ্ধির উদয় হয়েছিল, উনি 2 ঘন্টার মধ্যে তার পোস্ট উইথড্র করে দিয়েছেন। এবং গতকাল আমার সাথে আমাদের রাজ্যের সভাপতি সম্মানীয় ডক্টর সুকান্ত মজুমদার কথা বলেছেন। আমার এই চ্যাপ্টার নিয়ে আপনারা আর বিশেষ করে জল ঘোলা করার চেষ্টা করবেন। একটা বিষয় সেটা হচ্ছে যে বিভিন্ন সমাজ মাধ্যমে বিভিন্ন রকম ভাবে বলা হচ্ছে বা বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে যে শুভেন্দু অধিকারী যেহেতু নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করছে, আমিও বলছি তো, আমিও দিব্যেন্দু অধিকারী নামটাকে সামনে রেখে আপনাকে একটা কথা বললাম, প্রমাণ যদি হয়, দিব্যেন্দু অধিকারী তো অত বোকা নয়, গলায় দড়ি দিয়ে ঝুলে পড়বো এ কথা বলতে পারবো না। আমাকে যে সাজা ভারতবর্ষের সংবিধানে প্রদত্ত সাজা, বিএনএস নতুন আইনে যে সাজা দেবে, সে সাজা মাথা পেতে দেব। আপনি কি কোনো সুপারিশ করেছিলেন? আমি কোনো মন্তব্য করব না, সবটাই অতীত হয়ে গেছে। আর বাকি যা বলা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বলবে, এবং মহামান্য উচ্চ আদালত গোটাই মনিটর করছে। মহামান্য উচ্চ আদালতের মনিটরিং যে কেস চলে, সেখানে আমার মন্তব্য করা শোভা পায় না। আপনার যেটা আগেও আপনি বললেন যে আপনি যে সাংসদ ছিলেন বা সেইটা পরিচয় তুলে যে কোনো আন্দোলনে আপনাকে ডাকলে আপনাকে সেখানে পাওয়া যাবে। সাংসদটা বড় জিনিস নয়, মানুষ পদের লোভে কি রাজনীতি করে? আজ আমার পদ নেই, তা বলে আমি মনে করবো না আমি ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা। সেখানে তো বিরোধীরা একটা ভাবে যে যেহেতু নিয়োগ দুর্নীতি সংক্রান্ত দিব্যেন্দু অধিকারীর নাম জড়িয়ে গেছে, তারপরে তো আমি রাস্তায় ঘুরছি, বকছি দিয়ে ঘুরছি। ক্লিন চিট করার জন্য না, কোনো ক্লিন চিটের প্রশ্নই নেই। ক্লিন চিট কেন দেবে? যদি আমি সুপারিশ করে থাকি, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হাইকোর্টের মনিটরে গোটাটাই হচ্ছে। হাইকোর্টে যারা বিচারক, সম্মাননীয় বিচারক থাকেন, তারা কখনো আমাকে রিল্যাক্সেশন দেবেন না, সে যত বড় মাপের মানুষ হোক না কেন। অতএব এটাকে নিয়ে বেশি ঘাঁটবেন না। আপনারা ঘাঁটছেন, আপনাদের ওই সংবাদ তৈরি করা আর রস দিয়ে একটু মিষ্টির মতো করে খাইয়ে দেওয়ার অভ্যাস আছে। আমি খুব খুশি। সংবাদের শিরোনামে ছিলাম না, গতকাল আবার আজকে দেখি প্রথম পাতায় আমার নাম। আমি খুব খুশি। এরকম যদি মাঝে মাঝে আসে আরো ভালো লাগবে। নিয়োগ পোর্টাল নিয়ে কি এই জেলা শাসককে চূড়ান্তভাবে হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি। ভারতবর্ষের লেবার অ্যাক্ট, ভারতবর্ষের আইন, সেই আইনকে তিনি মান্যতা দেননি। এই রাজ্য সরকারের এই মুখ্যমন্ত্রী তাবেদারি করার জন্য তিনি যে অবৈধ এই নোটিশ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ তৈরি করেছেন। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের অবলুপ্তি ঘটেছে কবে?
কটা মানুষ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড করতে যায়? এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস আছে, স্টাফ আছে, আপনি দেখাতে পারবেন? নাম কস্তে এখানে ডিএলসি টিএলসি কি সব বসিয়ে রেখেছে। কিন্তু এই পোর্টালগুলো তো সবসময় খুলেও না, মানে আরে এগুলো খুলবে না, ভেগ এতো ড্রপ বক্স তৃণমূলের লোকেরা যাবে ওখানে গিয়ে ফেলে দিয়ে আসবে, ওই ডিএলসি ওই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের অফিসার ওগুলো জেলা শাসকের মাধ্যমে কোম্পানিতে পাঠিয়ে দিয়ে যাবে, একে নিতে হবে। আর এর মধ্যে কাট বানিয়ে নেবে, পয়সা নেবে, পুলিশ ভেরিফিকেশনের নামে 4000, অমুকের নামে 2000, থানায় গেলে আগে তো 1 পয়সা ভয় নিত না, 1 পয়সা পুলিশ ছুতাম, এখন 4000 টাকা বেঁধে দিয়েছে। একটা লেবার কাজ করবে যে 12,000 15,000 টাকাটা মাসে পাবে, তার ভেরিফিকেশন করতে যাবে 4000 টাকা দিতে হবে, শাটডাউনের নামে নাটক করছে। এইসব আমাদের নজরে আছে, আমরা কিন্তু কোনটা ছেড়ে কথা বলবো না। ভাববেন না যে ভারতীয় জনতা পার্টি মারা গেছে বা বিএমএস কে যুক্ত করবো না এর সাথে, এটা ওটা অরাজনৈতিক সংগঠন। আমি ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা হিসেবে বলবো, আমার প্রণম্য ব্যক্তি তিনি এই জেলার সভাপতি ছিলেন, তিনি আমার সাথে আছেন, আমি গর্বিত এইসব মানুষের পাদস্পর্শের থেকে ভারতীয় জনতা পার্টির হয়ে কাজ করা। নরেন্দ্র মোদী যদি কাল সকালবেলা নিয়ে আমাকে পবনবাবু নির্দেশ করেন আমাকে একটা পতাকা পোস্টার চাপাতে হবে, আমি পোস্টার চাপাতে যাবো। আমাকে যদি বলে তুমি পতাকা নিয়ে ঝান্ডা নিয়ে তুমি একা যাও, আমি একা কি দাঁড়িয়ে থাকবো? আমার কোনো পদ দরকার নেই, পদ লোভের লালসায় আমি নেই, বিশ্বাস করে না। ছাত্র রাজনীতি থেকে আজ আমার উত্থান এই জায়গায়, আজকে আমি এই জায়গায় দাঁড়িয়ে অত্যন্ত খুশি। আজ কার্যকর্তা হিসেবে আমার ভারতীয় জনতা পার্টির মানুষ যেখানে চাইবে, যখন চাইবে, যে অবস্থায় চাইবে আমি যাব। হলদিয়ায় শ্রমিক সমাবেশে যোগ দিয়ে প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী নিয়োগ দুর্নীতিতে নিজের নাম নিয়ে বললেন, এই বিষয়ে কোনো মন্তব্যও করব না, উচ্চ আদালতের নির্দেশে সিবিআই তদন্ত করছে, প্রমাণ হলে সাজা মাথা পেতে নেব। তিনি আরও বলেন, আমার অতীত ভুলে যান, আমি এখন সাধারণ কার্যকর্তা, আমার পদের কোনো প্রয়োজন নেই, লোভও নেই। দিব্যেন্দু অধিকারী ভারতীয় মজদুর সংঘের উদ্যোগে এই সমাবেশে বক্তব্য রাখেন। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। আমি মনে করি আমাদের শ্রমিকদের অধিকারকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আমি প্রাক্তন কথাটা বাদ দেন, একজন সাধারণ কর্মী হিসেবে আপনাদের সাথী হওয়ার অঙ্গীকারবদ্ধ হচ্ছে। আমার পদের কোনো প্রয়োজন নেই, পদের প্রতি লোভ লালসা আমার নেই। আমি পদকে দূরে সরিয়ে রেখে আমি মনে করি আমি আপনাদের সাথে যদি রাস্তায় হাঁটতে পারি, হলদিয়ার প্রত্যেকটা মানুষ তারা আমাদের এই ভারতীয় মজদুর সংঘের সাথে তারা একত্রিত হতে পারবে। প্রদীপবাবুর নির্দেশের অপেক্ষায় থাকবো। যখনই ডাকবেন, যে কারখানার গেটে ডাকবেন, যেখানে বলবেন, যে সময় বলবেন, আমি আরো আগে আসতাম। উনি প্রতিমধ্যে আমার গাড়ির গতি কমিয়ে দিয়েছিলেন, বললেন আপনি স্লো আসুন।